পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। এজেন্ডায় কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। প্রধানমন্ত্রীর হাতে রক্তাক্ত পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর। 5 মাসে রাষ্ট্র প্রশাসনে কোনো পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের। পরিবর্তন দেখছি একজন মানুষের বেটা তারেক রহমান সাহেব, তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সিলেটেও বাধার মুখে এনসিপির গাড়ি বহর। পতিত স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে বিএনপি, অভিযোগ নেতাদের। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে প্রতারণা করেছে সরকার, মন্তব্য জামায়াত আমিরের। প্রতিটি সেক্টরে দলীয়করণের অভিযোগ। জনবল সংকটে 80% উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত অস্ত্রোপচার হয় না। কোথাও সার্জন আছে তো নেই অ্যানেস্থেশিয়া ডাক্তার। অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে। অ্যানেস্থেশিয়া মেশিন দরকার আমাদের, সেটি আমাদের নেই। আর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার আমরা কোনো কনসালটেন্ট এবং অ্যানেস্থেশিওলজিস্ট পাচ্ছি না। বাংলাদেশিদের জন্য দ্রুতই খুলছে মালয়েশিয়া শ্রমবাজার। ঘোষণা ছাড়াই আরব আমিরাতের ভিসা বাতিলের ঘটনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী। খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, জানালেন আইনমন্ত্রী। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এই বিষয়ে আমরা আরও জানবো। সরাসরি এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কখন নাগাদ শুরু হলো এবং বৈঠকের এজেন্ডা কি, সেই সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে বিশেষ দূত এবং যিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি 5:38 নাগাদ এই রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পৌঁছেছেন। যদিও নির্ধারিত সময় ছিল বৈঠকের সন্ধ্যা 6:30, কিন্তু আমরা পরে যেমনটা জানতে পেরেছি তার অন্তত 10 মিনিট আগেই বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সার্জিও গোর তো আছেনই ট্রাম্পের বিশেষ দূত হিসেবে, তার সঙ্গে ঢাকায় মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি আছেন এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। এই বৈঠকের এজেন্ডার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই পরিষ্কার। যে প্রথম এজেন্ডা সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির 9 তারিখে যে এআরটি অর্থাৎ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটি সই হয়েছে বাংলাদেশের তৎকালীন সরকারের সঙ্গে, সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া রিভিউ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে আসার পরে সেই চুক্তির কে তারা কিভাবে বাস্তবায়ন করবে, সেই চুক্তির যে সমস্ত শর্ততে বাংলাদেশ একমত হয়েছে সেগুলো নিয়ে এক ধরনের কথাবার্তা হবে নিশ্চিতভাবেই। ফলে সেটি একটি প্রধানতম এজেন্ডা। দ্বিতীয় যে এজেন্ডাটি সেটি হচ্ছে বাংলাদেশ সাংঘাতিকভাবে জ্বালানি সংকটে ভুগছে। বিশেষ করে আপনি জানেন গত কয়েকদিন ধরে এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে, গ্যাস সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সব জায়গায়। সেই জায়গায় আগামী দিনে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কিভাবে আর বাড়ানো যায়, এরই মধ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আগামী 13 বছরে যুক্তরাষ্ট্র থেকে একটা বিপুল পরিমাণ এলএনজি কেনার একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে সেই বিষয়টি অবশ্যই আলোচনা আসবে। তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের যে নতুন সরকার, বিশেষ করে বিএনপি সরকার,
যারা 2006 সালে 2001 থেকে 6 সবশেষ ক্ষমতায় ছিল। ফলে 2006 থেকে 2026 এই যে 20 বছরে ভূ রাজনীতিতে নানান পরিবর্তন এসছে এবং বিএনপিও প্রায় 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতায়। ফলে বিএনপির কূটনীতিতে অগ্রাধিকার কি পাচ্ছে? অন্যান্য দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক, বিশেষ করে এই অঞ্চলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিককে ঘিরে নানান ধরনের বৈশ্বিক উদ্যোগ রয়েছে, সেখানে বাংলাদেশ কিভাবে অ্যাক্ট করবে এবং সেটা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সংঘাত তৈরি করে কিনা সেই বিষয়টিও বোঝার চেষ্টা করা হবে। এর পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে অবশ্যই আলোচনা হবে। রোহিঙ্গা সংকটের একটা টেকসই সমাধানে তাদের প্রত্যাবাসনের পক্ষে বরাবর বাংলাদেশ, কিন্তু যেহেতু সেটি দ্রুতই হচ্ছে না, ফলে এখানে যে রোহিঙ্গারা থাকছেন তাদের থাকা খাওয়ার খরচ, যেটাকে জয়েন্ট রেসপন্স প্ল্যান বলে, সেটি ক্রমশই কমছে। সে জায়গায় যুক্তরাষ্ট্র সরকার কিভাবে পাশে দাঁড়াতে পারে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হবে। এর পাশাপাশি সামরিক সহযোগিতা, সামরিক সরঞ্জাম ক্রয় ইত্যাদি বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। শাওন, নিশ্চয়ই বৈঠক পরবর্তী সেই আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ মিশু আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন 36টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন আর মাথায় গুলির ক্ষত বয়ে বেড়ানো জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। রক্তে ভেজা পতাকা তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এর আগে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, 4 আগস্ট জুলাই অভ্যুত্থানের আলোচনায় অংশ নেবেন তারেক রহমান। বলেন, জুলাইয়ের স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত অবস্থায় মাথায় রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই রক্তে ভেজা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আজিজুর রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজিজুরের ইচ্ছে ছিল ওই পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার। আজ তিনি রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি, সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জুলাই স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। বিরোধী দলকে কাণ্ডজ্ঞানহীন অশ্রাব্য বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে। তারা তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এর আগে সকালে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ভুল পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা, তারাই সবচেয়ে বেশি অপকর্মে লিপ্ত। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের 5 মাস পেরোলেও ঘুষ অনিয়মের সংস্কৃতি রয়ে গেছে। প্রশাসনেও প্রত্যাশিত পরিবর্তন দেখছেন না, বললেন বিএনপি মহাসচিব। রাজধানীর তথ্য ভবনের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস স্মরণে ছিল প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন। এ সময় জুলাই আন্দোলনে আত্মত্যাগকে রাষ্ট্র সংস্কারের প্রেরণা হিসেবে তুলে ধরেন বক্তারা। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন অনেকে। গণ অভ্যুত্থান নিয়ে কেউ যেন ব্যবসা না করতে পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকার গঠনের পর কিছুই বদলায়নি। গেল 5 মাসে অতীতের মতোই চলছে ঘুষ দুর্নীতি। অনেকেই ভুল পাল্টে হয়েছেন জুলাই যোদ্ধা। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমার
আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দে হ্যাভ বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়ার চেষ্টা করছেন উল্লেখ করে তাকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। আলোচকদের মতে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের পর এবার সিলেটেও এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গোলাপগঞ্জে এক মতবিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইট, পাটকেল ও বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়িবহর বাধা দেওয়া হয়। এ ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। অন্যদিকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে ইটপাটকেল ও বোতল ছোড়া হয়। এ সময় সার্জিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর উপজেলার 5 মাইল এলাকায় আবারও বাধার সম্মুখীন হন এনসিপির নেতাকর্মীরা। পরে কানাইঘাট না গিয়ে সিলেট সার্কিট হাউসে যান সার্জিস সহ দলটির নেতাকর্মীরা। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা, দোষারোপ করেন সরকারকে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এ ঘটনার পর বিকেলে পদযাত্রার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জুলাই সনদ ইস্যুতে সরকারের পক্ষ থেকে জামায়াতকে আপোষের প্রস্তাব দেয়া হলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামাতের মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যার পরিপ্রেক্ষিতে 17 তারিখ এ সময় জুলাই পরবর্তী সময়ে নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আমার কিছু দরকার নাই, আর যেন ঘর মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায়, তখন বলা হয় জুলাই আবার কি,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ অভ্যুত্থান করলেও দেশ আবারও বৈষম্যের অন্ধকার গলিতে প্রবেশ করছে। আজকে সবই রয়ে গেল, সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। জনগণের অধিকার ও সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করায় জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। 2 বছর হয়ে গেল, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সিলেটের কানাইঘাটে পদযাত্রা করছেন এনসিপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমার সহকর্মী নাবিল হোসেন, যাচ্ছি তার কাছে। নাবিল, নেতাকর্মীরা কি বলছেন? এরপর আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, কি জানতে পেরেছেন একটু জানবো। শাওন, কিছুক্ষণ আগেই মূলত কানাইঘাটে এই যে এনসিপির যে পদযাত্রার যে পথসভা, সেই পথসভা শুরু হয়েছে এবং এই মুহূর্তে সার্জিস আলম, এনসিপির মুখ্য সংগঠক, তিনি কথা বলছেন এবং তিনি অভিযোগ করছেন যে এর আগে হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার ঘটনায় হবিগঞ্জে যেই কিশোর আসলে আহত হয়েছিলেন, তার আজকে বিকেলে আসলে অপারেশনের পর ডাক্তার নিশ্চিত করেছেন যে তিনি আর এক চোখে দেখবেন না। তিনি এই অভিযোগ করে বলছেন যে বিএনপি আসলে আগের যে ফেসিবাদী কায়দা, আওয়ামী লীগের ফেসিবাদী কায়দা, সেই কায়দায় আসলে দেশ চালানোর চেষ্টা করছে এবং তারা বলছেন যে পুলিশ প্রশাসন সহ পুরো সরকার আসলে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে যে এর আগে যে ফেসিবাদী যে কাঠামো, সেই কাঠামো আসলে সরকার ফিরে যাচ্ছে। কিন্তু যেই জুলাই হয়েছিল মানুষের অধিকারের জন্য, যেই জুলাই হয়েছিল মানুষের আসলে অধিকারের জন্য, সেই জুলাই আসলে আর এখন নেই এবং তারা বলছেন যেই জুলাইয়ের জন্য আসলে এত রক্ত, সেই জুলাই মাসেই আসলে এনসিপির মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে আসলে বিএনপির যারা নেতাকর্মীরা তারা আসলে হামলা করছে এবং তারা বলছেন এই ঘটনার নিন্দা জানানোর, এই ঘটনার আসলে প্রতিবাদ জানানোর ভাষা নেই। পাশাপাশি আজকে সিলেটের গোলাপগঞ্জে যে একাধিক হামলার ঘটনা ঘটেছে, সেই হামলারও আসলে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো থেকে সরকার যদি সরে না আসে, তাহলে আগামীতে আসলে এনসিপি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যে পন্থা, সেই গণতান্ত্রিক পন্থা তাদেরকে দেশকে ফিরিয়ে নিয়ে আসবে, সেই কথাই তারা আসলে বলছেন। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। কোনোটি তালাবদ্ধ, কোনোটিতে অস্ত্রোপচার হয় মাসে 2-4টি। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারগুলো খুব একটা কাজে আসছে না রোগীদের। 80% হাসপাতালেই নিয়মিত অস্ত্রোপচার হয় না। কোথাও সামান্য কারণ, কোথাও চিকিৎসক না থাকায় অচল অপারেশন থিয়েটার। অথচ বাইরের ছোট ছোট প্রাইভেট হাসপাতালেও অনেক ধরনের অস্ত্রোপচার হয়। সারা দেশের বেহাল অপারেশন থিয়েটারের চিত্র তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। তালাবদ্ধ কক্ষ খুলে ভেতরে গিয়ে দেখা গেল হাসপাতালের আসবাবপত্র, যন্ত্রপাতি, ওটি টেবিল আর লাইটও আছে। পাশের কক্ষেও একই অবস্থা, মনে হতে পারে কোনো স্টোর রুম। বাস্তবে এটি একটি অপারেশন থিয়েটার। 30 বছর ধরে বন্ধ। ওটির জন্য নানা সরঞ্জামের বরাদ্দ এসেছে বছর বছর, কিন্তু চালু হয়নি কখনোই। ওটি চালুর জন্য যে আসলে উপকরণগুলো, সবকিছু আমাদের এখানে আসলে ব্যবস্থা নেই। যেমন আমরা যদি বলি যে একটি অ্যানেস্থেশিয়া মেশিন দরকার আমাদের, সেটি আমাদের নেই। আর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার আমরা কোনো কনসালটেন্ট এবং অ্যানেস্থেশিওলজিস্ট পাচ্ছি না। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার খুঁজে পাওয়াই কঠিন। অস্ত্রোপচার বন্ধ, চলছে সংস্কার কাজ। এখানে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই। আর সার্জারির চিকিৎসক নেই যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে।
মাঝে মধ্যে দু একটা অপারেশন করেন পরিবার পরিকল্পনার চিকিৎসক। অপারেশন থিয়েটারটি বন্ধ, খোলা হয় শুধুমাত্র সপ্তাহে একদিন, শনিবার। ওই দিন অ্যানেস্থেশিয়ার চিকিৎসক আসেন আর তখন অস্ত্রোপচার হয়। বাংলাদেশের প্রায় বেশিরভাগ উপজেলাতেই এমন চিত্র, সেখানে অ্যানেস্থেশিয়ার ডক্টর থাকলে সার্জারি নেই, কিংবা সার্জারির চিকিৎসক থাকলে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই। আবার কোথাও দুই চিকিৎসক থাকবার পরও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে অপারেশন করা যায় না, অথচ রোগীরা এসে ভোগান্তিতে পড়েন, ঘুরে যান। সেটি বহু বহু বছর এমন বাস্তবতায় কেটে গেলেও সরকার কিংবা রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছায়নি, কিংবা এই সমস্যার সমাধান করা হয়নি। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 433টি, প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই একটি করে অপারেশন থিয়েটার আছে। অস্ত্রোপচারের জন্য কমপক্ষে একজন সার্জন ও একজন অজ্ঞান চিকিৎসক দরকার, যা আছে মাত্র 89 উপজেলায়। অর্থাৎ মাত্র 20 ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুটি পদে চিকিৎসক আছেন। তার মানে 80 ভাগ উপজেলা হাসপাতালেই অস্ত্রোপচার বন্ধ। পানি ভেঙে দিচ্ছে, পেটে ব্যথা, বমি, জ্বর। আজকে পেটের ভিতরে শক্তি গেছে, বাচ্চা মানে দেখা যাচ্ছে এখানে বাচ্চা মানে নর্মালে হয়ে যেতে পারে, এরকম অবস্থা। বলছে তোমরা মেডিকেলে না চলে যাও, এখানে আমাকে কোনো ব্যবস্থা নেই। আমার তো হাজবেন্ড নেই, মারা গেছে। এখানে অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়, অনেক রোগী রাস্তায় মারাও যায়। বন্ধ থাকার ফলে ছোটখাটো অপারেশনগুলো হয়তো বাইরে যেয়ে করতে হচ্ছে, এতে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে, আমার এখানে আশপাশ ক্লিনিক নাই, বিরামপুরে যেতে হয়, জয়পুরে যেতে হয়। বলা হয়ে থাকে শুধু অ্যানেস্থেশিয়ার ডাক্তার না থাকার কারণে অস্ত্রোপচার হয় না। তবে বাস্তবতা হলো দেশের 255 উপজেলায় খাতা কলমে অজ্ঞান চিকিৎসক থাকলেও 166 উপজেলাতেই নেই সার্জনের পদায়ন। ফলে অস্ত্রোপচার না হওয়ার বড় কারণ সমন্বয়ের অভাব। স্পেশালাইজড সেবাটা তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি না। যেমন এখন আমরা গাইনি রোগীদের ক্ষেত্রে সব তো আর নর্মাল ডেলিভারি হয় না, কিছু কিছু সিজারিয়ান সেকশন দরকার হয়, সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আমার গাইনি কনসালটেন্ট নাই, তো আমার একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট কিন্তু সে আছে, তার কোনো কাজ নাই এখন। মাইনরিটি হয় কিন্তু মেজরিটি হয় না, কারণ আমাদের অ্যানেস্থেশিয়া ডাক্তার নেই। কতদিন ধরে নাই? 1-1.5 বছরের বেশি। হ্যাঁ, ওটি হতো, সিজার হতো। যেসব উপজেলায় অস্ত্রোপচারের সব সুবিধা আছে, সেখানেও নিয়মিত অপারেশন হয় না, নানা অজুহাতে ফেরানো হয় রোগীদের। আর অস্ত্রোপচারের আবার 90 ভাগে সিজারিয়ান। সেবা চালু দেখাতে মাসে 2-1টি অপারেশন হয় অনেক উপজেলায়। অ্যানেস্থেশিয়া ডাক্তারের অভাব রয়েছে দেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকই কম, প্রয়োজনের তুলনায় উপজেলাগুলির থেকেও আমরা অনেক অ্যানেস্থেশিয়া ডাক্তার দিতে পারি না। তবে আমরা চিন্তা করতেছি অ্যানেস্থেসিস্ট কীভাবে বৃদ্ধি করা যায়, আর ওটিগুলিকে মোর ফাংশনিংয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মানুষই দরিদ্র। অস্ত্রোপচার না হওয়ায় তা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন রোগীরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে শ্রমবাজার খুলতে সম্মত হয়েছে কুয়ালালামপুর। আগস্টের শেষ সপ্তাহে শ্রমিক পাঠানোর লক্ষ্য বাংলাদেশ সরকারের। মালয়েশিয়া থেকে সহকর্মী মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে, তার অন্যতম মালয়েশিয়া। অথচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য বন্ধ সম্ভাবনাময় এই শ্রমবাজার। অবশেষে আসার কথা শোনালো সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে শ্রমবাজার ইস্যুতে 2 দিন বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনে তারা করেন সংবাদ সম্মেলন। জানান, দ্রুততম সময়ে শ্রমবাজার খুলতে রাজি হয়েছে কুয়ালালামপুর। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এই দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি, আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধেও কাজ করবে সরকার।
আগামী 1 মাসের ভেতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। এতদিন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের জন্য বিগত সরকারকে দায়ী করেন মাহদি আমিন। অভিযোগ করেন আওয়ামী সরকারের সময় নানা অনিয়মের জন্যই বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছিল কুয়ালালামপুর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ৫,০০০ বাংলাদেশির আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিলের ঘটনায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী। বলেন, আজ পর্যন্ত ৬২৬ জনের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তাদের মধ্যে ৪১৭ জনেরটা নবায়নের জন্য আবার পাঠিয়েছে সরকার। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসে যাদের বিদ্যমান ভিসা বাতিল হয়ে গেছে তাদের সার্বিক তথ্য সংগ্রহ ও সহায়তা দিতে হটলাইন চালু করা হবে। সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো ৫,০০০ বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বহুরূপী এক চরিত্র। গ্রেপ্তারের আগ পর্যন্ত পুলিশকে ধোঁকা দিতে নানা কৌশল অবলম্বন করে সে। ব্যবহার করে বিদেশি নম্বর, কথা বলে অ্যাপসে, অবস্থান পরিবর্তন করত ঘন ঘন। তার কাছে ভারতের আধার কার্ড মিলেছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ডেভিড ইমনকে বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ডের আবেদন জানানো হবে রোববার। বিকেলে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে নেওয়া হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে। 3 সহযোগী সহ তাকে 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাননি তদন্ত কর্মকর্তা। রিমান্ড চাইতে রোববার আবারও আদালতে তোলা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তাকে সর্বোচ্চ 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার আছে 3টা মামলা, ফটিকছড়ি থানার 3টি মামলায় ফটিকছড়ি থানার, 2টি হচ্ছে অস্ত্র মামলা আর একটা হচ্ছে হত্যা মামলা। আর আরেকটি অপর মামলা সিএমপি তাকে বাইজি থানার একটা মামলায় তাকে সন্ন্যাসটা আবেদন করেছে, যেটি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। এর আগে সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পুলিশকে ধোঁকা দিতে বারবার অবস্থান পরিবর্তন করছিল ডেভিড ইমন। ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, খুলনায় একাধিক চেকপোস্ট বসালেও কৌশলে পার হয়ে যায় ইমন। কথা বলে বিদেশি নম্বরে, হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলতো না। তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তার ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই, আমাদের টিমটা পিছনে ছিল, তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন। পুলিশ জানায়, অবস্থা বেগতিক টের পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের পরামর্শে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল ডেভিড ইমন। সে বাংলাদেশেই ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি। এগুলো আসলে মিসগাইড করার জন্য। ভারতে কে রিসিভ করবে এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানকে পুলিশ ঘিরে ফেললেও শেষ মুহূর্তে ফসকে যায় সে। নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা অভিযান, আমরা আরেকটা অভিযান পরিচালনা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি।
বুধবার ভোররাতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় ৩ সহযোগী সহ পুলিশের হাতে ধরা পড়েন ডেভিড ইমন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে তোলা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে প্রসিকিউশন জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগপত্র দেয়া হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলেছিল যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না। তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। তার ভাই আব্দুল কাদের সিদ্দিকীর দাবি, লতিফ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন না, এমনকি কোনো নির্দেশনাও দেননি। নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের পর্যবেক্ষণ আমলে নিয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 2টি উন্নয়ন সংস্থার সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি। শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তার এবং বিচারের ক্ষেত্রেও আইনের ব্যত্যয় ঘটার সুযোগ নেই। হাসিনা সরকারের পতনের পর জুলাই গণহত্যার বিচারে শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম। এর মধ্যে এই ট্রাইব্যুনালে 6টি মামলায় সাজা দেয়া হয়েছে 62 জনকে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনকে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে বুধবার এক প্রতিবেদন দেয় হিউম্যান রাইটস ওয়াচ HRW। সকালে সচিবালয়ে ওই প্রতিবেদন নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। বলেন, অভিযোগের বিষয়টি এড়িয়ে যাবার সুযোগ নেই। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশের চৌহদ্দিতে ঢুকলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলেও জানান আইনমন্ত্রী। 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। নির্যাতনের শিকার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে সরকারের লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেয়া হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্টই হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার একটা অধিকার আছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে 265 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। পূর্বের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে এই নতুন
নিয়োগ কার্যকর করা হয়েছে। বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। এর আগে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার নিয়োগের পর সাবেক আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়, যা পূরণে এই নতুন প্রজ্ঞাপন জারি করা হলো। সরবরাহ ব্যবস্থার অদৃশ্য খরচ মূল্যস্ফীতি বাড়াচ্ছে, যদিও এটি নিছক চাঁদাবাজি নয়, বরং আড়ত কেন্দ্রিক অনেক প্রভাব কাজ করছে বাজারে। এমনই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সেমিনারে যোগ দেন তিনি। জানান, কয়েকটি নিত্যপণ্যের সাপ্লাই চেইনে নজরদারি বাড়িয়েছে সরকার। অদ্ভুত বাজার ব্যবস্থায় দিন চলছে বাংলাদেশে। এখানে মূল্যস্ফীতির হিসাব শুধুই কাগজে কলমে, পণ্যের দাম মূলত বাড়ে কমে ব্যবসায়ীদের সিদ্ধান্তে। তাই অনেক খাবারের দর বিশ্ববাজারে কমলেও দেশে খরচ কমে না। পথে ঘাটে চাঁদাবাজি এখনও নিত্যদিনের ঘটনা। সবজি ও মাছ ঘিরে এসব বিতর্ক সবচেয়ে বেশি। সাপ্লাই চেইনে শৃঙ্খলা ফেরাতে করণীয় কি তা বিশ্লেষণে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে সিপিডি। গবেষকের দাবি, 10টি মূল পণ্যের 6টির খুচরা দামই আড়ত থেকে নিয়ন্ত্রণ হয়। চাল, ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ ও বেগুনের দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি। অন্যদিকে ডিম, মুরগি, গরুর মাংস ও রুই মাছের দর বাড়ে ধীর গতিতে। পেঁয়াজের ক্ষেত্রে যারা আরবান আড়তদার আছেন তারা বড় মার্কেট অ্যাক্টর, কারণ তাদের কাছ থেকে সবচেয়ে বেশি রিটেলাররা সোর্স করেন। আলুর ক্ষেত্রে আমরা আরবান আড়তদাররা তাদের কাছ থেকে সবচেয়ে বেশি সোর্স করেন। তারপর যে কাঁচামরিচ রয়েছেন সেখানেও কিন্তু আমরা যদি আইডেন্টিফাই করি কারা সবচেয়ে বড় অ্যাক্টর, সেটাও কিন্তু আরবান আড়তদাররা। এ সময় কৃষি অর্থনীতিবিদরা বলেন, কোন পণ্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তার সঠিক তথ্য নেই কৃষকের হাতে। 3 বিঘা 5 বিঘা করে তার স্কেল আপ অপারেশনটাকে সে বড় বানাচ্ছে, আর যখনই স্কেল আপ অপারেশনটা বড় হচ্ছে তখন এই কস্ট অফ প্রোডাকশন এবং ইনভেস্টমেন্টের তার ইকোনমিক্সটাকে ডিফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান অপশন, ওইখানে এক্সপ্যান্ড করা যেতে পারে। ফুড গ্রেইন প্রোডাকশন প্রায় 5 কোটি টন এর মতো, তার 10% হলো অন্তত 50 লাখ টন গোদামে মজুদ রাখার মতো সুযোগ সৃষ্টি করা দরকার, তো সেটা হচ্ছে না। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে যেখানে জিডিপির 10% লজিস্টিক ব্যয় হিসেবে বিবেচিত হয়, বাংলাদেশে এই খরচ প্রায় 16%। এটি কমানোর বিকল্প নেই। কেউ একজন বলেছেন চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই। আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। কৃষিকে আরো বেশি রাষ্ট্রীয় সহায়তা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় আনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। পারচেজিং পাওয়ারটাকে ইরোড করে ফেলে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হজযাত্রীদের প্রতারণা থেকে রক্ষা, সাশ্রয়ী প্যাকেজ এবং উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় হজ ও ওমরা মেলা 2026। উদ্বোধনী অনুষ্ঠানে লাইসেন্সবিহীন ব্যক্তি বা সেলিব্রিটির প্রলোভনে হজের টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে হাব। অন্যদিকে আগামী বছর আরও কম খরচে ও ত্রুটি মুক্ত হজ ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে সরকার। মুসলমানদের অন্যতম ফরজ হজ। ধর্মীয় এই আচার পালনে প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো মুসল্লি সৌদি আরব যান। তাদের এই যাত্রাকে নির্বিঘ্ন করতে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতীয় হজ ও ওমরাহ মেলা 2026। এতে 61টি এজেন্সি সহ বিভিন্ন এয়ারলাইন্স, ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে। আমরা 2026-এর থেকেও আরো ভালোভাবে সবাইকে সেবা প্রদান করতে পারি এবং আমাদের প্রতিশ্রুতি যে থাকে এবং আমাদের সেবা প্রদানের, পরিষেবা প্রদানের, সেজন্য আমাদের অব্যাহত রাখতে পারি। সৌদি সরকার হাজিদেরকে কম্পেনসেট করার সময় সেই সময় 150 রিয়াল পার হাজি, এইভাবে তারা একটা টাকা, কিন্তু যোগফল এটা 50-60 কোটি টাকা। মাননীয় মন্ত্রী এবং আমরা চেষ্টায় এই টাকাটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো। তো সঠিকভাবে সেই হাজিদের মধ্যে বিতরণ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাব নেতারা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোনো এজেন্সি কাঙ্ক্ষিত সেবা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। লাইসেন্সের মালিকানা যাচাই করা ছাড়া যত বড় ব্যক্তি হোক
আপনি তার সাথে লেনদেন করবেন না, চুক্তিবদ্ধ হবেন না। আপনি যদি কোনো লাইসেন্সের কারণে প্রতারিত হন, সরকারের কাছে তার জামানত রয়েছে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বৈধ এজেন্সি যদি আপনাদের সাথে কোনো ব্যবহার বা প্রতারণা করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিব। যারা সামনে এবং সুন্দর এবং সুষ্ঠু হজ প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারে আমরা সক্রিয় থাকব। এবারের হজ ব্যবস্থাপনাকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো বলে দাবি করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, হাজিদের খাবার, লাগেজ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবায় আগের সমস্যাগুলো আর হবে না। সবাইকে করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আমাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমরা এই কাজটি করতে চাই এবং এটা যাদের সামর্থ্য নেই তাদেরকে যদি সামর্থ্যবান করা যায়, তাদেরকে সাহায্য করা যায়, কিভাবে করা যায়, আমরা ধর্ম মন্ত্রণালয় প্রয়োজন মধ্যে ভর্তুকি দিয়ে হলেও যাতে করতে পারি কিছু কিছু লোককে, এটার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও স্বস্তিদায়ক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের তৈরি 400টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা কিনছে ইরান, যা কিনতে ইরানের গুনতে হবে প্রায় 6 থেকে 7 কোটি মার্কিন ডলার। এই চুক্তির বিষয়ে 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম চালানটি পৌঁছতে পারে তেহরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে ইরানের সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি এই চুক্তি। যুদ্ধে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকাশপথের হামলা থেকে সুরক্ষায় ইরানের সক্ষমতার বেশ কিছু দুর্বলতা প্রকাশ্যে আসে। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।